প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ শুরু করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। আজকে আমরা শিখব নতুন একটি অধ্যায়, সেটি হচ্ছে প্রত্যয়, অর্থাৎ শব্দ তৈরির একটি প্রাথমিক কৌশল হিসেবে আমরা শিখব আজকে প্রত্যয়। তো আমরা জানি যে অর্থপ্রকাশক ধ্বনি বা ধ্বনি সমষ্টির দ্বারা বিভিন্নভাবে শব্দ গড়ে ওঠে এবং সভ্যতার বিকাশের সাথে সাথে শিক্ষা, সংস্কৃতি বা জ্ঞান বিজ্ঞানের চর্চায় মানুষ যত উন্নত হতে লাগে বা লাগলো, ততই তার নতুন শব্দ গঠনের ক্ষমতা বেড়ে যায় এবং এই শব্দের সঞ্চয় বাড়ার ফলে শক্তিশালী এবং সমৃদ্ধ হয়। তো আমাদের ভাষা, অনেকগুলো আমরা শব্দ নিয়ে গঠিত। তো ভাষার মাধ্যমে আমরা কি করি? আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, একে অপরের সঙ্গে আমাদের মনের ভাব আদান প্রদান করি এবং কোঅপারেট করি। তো এই যে একটা যোগাযোগ মাধ্যম হিসেবে ভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। তো ছোট বাচ্চা যখন একটা শিশু থাকে, সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে, পূর্ণাঙ্গ একটা প্রাপ্ত শ্রেণীর বয়স পর্যায়ে 40 বছর 50 বছর যত বাড়তে থাকে, তার কিন্তু ভাষাগত দক্ষতা, তার ভাষার ভাণ্ডার কিন্তু বাড়তে থাকে। তো আমাদেরও আমরা সপ্তম শ্রেণীর ভাই বোনদের আজকে সেই শব্দ তৈরির প্রাথমিক কৌশল আমরা শেখাবো, যে কী করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি, বা বিভিন্ন যে শব্দ আমরা পড়ি সেগুলো কিভাবে এসছে, কোথা থেকে এসছে, সেই শব্দগুলো কিভাবে তৈরি করা যায় ব্যাকরণগত পদ্ধতিতে, সেই আজকে আমরা তারই চর্চা করব। তো প্রথমে বলে রাখি যে শব্দের যে বিভিন্ন মূল ধ্বনি রূপটা যে রয়েছে, ফর্মটা, সেটা কিন্তু সবার প্রথমে আগে গড়ে উঠেছিল। তারপরে তার সঙ্গে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়েছে। এইভাবে ভাব প্রকাশের প্রয়োজনে শব্দের সংখ্যা বৃদ্ধি হয়েছে। তো আমরা বিগত মূল্যায়নে জেনেছি যে মৌলিক বা সিদ্ধ শব্দ, সাধিত শব্দ, যৌগিক শব্দ বা যোগরূঢ় প্রভৃতি শব্দের গঠন কৌশল আমরা জেনেছি। আজকে আমরা সেটাই জানবো যে শব্দ তৈরির কীভাবে কৌশল রয়েছে, শব্দ তৈরির প্রাথমিক কৌশল আমরা শিখব। আমরা সবার প্রথমে একটি দৃষ্টান্ত দেখে নেব। একটা উদাহরণ দেওয়া রয়েছে। উদাহরণটার মধ্যে আমরা যদি 3টি বাক্য দেখি, দেওয়া আছে। প্রথম বাক্য রয়েছে, চল তুই আমার সাথে। দ্বিতীয় বাক্যে রয়েছে, তোর হাঁটা চলা ভালো না। 3 নম্বরে রয়েছে, চলন্ত বাসে ওঠার চেষ্টা করবে না। ওপরের 3টি যে মোটা হরফে যে শব্দগুলো রয়েছে, একাধারে চল, চলা এবং চলন্ত, সেই শব্দগুলো সমার্থক না হলেও তাদের মধ্যে একটা অর্থের যোগ রয়েছে। তো আমরা যদি শব্দগুলোকে ভেঙে ফেলি, তাহলে আমরা কি পাবো? প্রথমে চল শব্দটাকে যদি ভাঙি, তাহলে আমরা চল যোগ অ সমান সমান চল পেলাম। চল যুক্ত আ সমান সমান চলা। চল যোগ অন্ত সমান সমান চলন্ত। এই যে প্রত্যেকটা ভগ্ন অংশ, এই ভগ্ন অংশের প্রথমের যে অংশ চল, এটা হচ্ছে মূল রূপ বা ধাতু। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা উপাদান। এক্ষেত্রে চল শব্দটির সঙ্গে বিভিন্ন বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়েছে। অযুক্ত হয়ে চল হয়েছে, আযুক্ত হয়ে চলা হয়েছে, অন্তযুক্ত হয়ে চলন্ত হয়েছে, অনযুক্ত করলে হবে চলন। ঠিক আছে? তাহলে মূল শব্দটা আমরা কি পেলাম? মূল রূপটা পেলাম চল। এবারে দৃষ্টান্ত 2। এখানে দুটো উদাহরণ দেওয়া রয়েছে। পাণ্ডুর ছেলেরা পাণ্ডব নামে পরিচিত। আর দ্বিতীয় উদাহরণ রয়েছে, মাছটা তেলুক, ভাজার সময় খুব তেল বেরিয়েছে। দেখো, এই বাক্যগুলিতে মোটা হরফে যে শব্দ রয়েছে সেগুলো অর্থের দিক থেকে আলাদা। পাণ্ডুর সঙ্গে পাণ্ডব আলাদা, তেলের সঙ্গে তেলুক আলাদা, কিন্তু উৎপত্তির দিক থেকে এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। যেমন তেলুক শব্দটিকে আমরা যদি ভাঙি, তাহলে পাবো তেল যুক্ত উক, তেল যোগ উক। তেল হচ্ছে একটা বিশেষ্য, উক হচ্ছে একটা চিহ্ন। তো এই তেল এবং উক মিলে হলো তেলুক, অর্থাৎ খুব তেল তেল আছে বা তেল আছে এমন একটা ভাব বোঝায়। অর্থাৎ মূল রূপটা কিন্তু তেল। ঠিক সেইভাবে পাণ্ডুকে আমরা যদি পাই, পাণ্ডুর সঙ্গে মূল শব্দটা আমরা পাচ্ছি, পাণ্ডু ছেলেরা পাণ্ডব নামে পরিচিত। তাহলে পাণ্ডু মূল শব্দ। হ্যাঁ, তাহলে পাণ্ডুর সঙ্গে পাণ্ডবের একটা যোগ অর্থগত সাদৃশ্য রয়েছে। মূল ভাবটা কিন্তু পাণ্ডুর ছেলে পাণ্ডব। তাহলে এই যে মূল অংশের সঙ্গে বর্ণ বা বর্ণগুচ্ছ হয়ে নতুন শব্দ গড়ে উঠছে, এটাকেই আমরা বলবো ব্যাকরণের ভাষায় এই যে মূল রূপ, এটাকে আমরা বলবো ধাতু বা ধাতু প্রকৃতি।
আর দ্বিতীয় অংশটি মানে প্রথমের আমরা যদি চল অংশটা যেটা পেয়েছি, এই যে চল যুক্ত অচলা, চল যুক্ত অন্ত চলন্ত, এই যে চল শব্দটা, এই যে এই শব্দটা, এটা হচ্ছে মূল জিনিসটা, এটা হচ্ছে মূল রূপ বা ধাতু। ঠিক আছে, দ্বিতীয় উদাহরণে আমরা যেটা দেখেছি, তেল বা তেলুক, পাণ্ডুর থেকে পাণ্ডুক, এই অংশটাকে আমরা বলবো শব্দ বা শব্দ প্রকৃতি। কি বলবো? শব্দ বা শব্দ প্রকৃতি। তাহলে দুটো আলাদা আলাদা জিনিস, ধাতু বা ধাতু প্রকৃতি, শব্দ বা শব্দ প্রকৃতি। এই ধাতু বা ধাতু প্রকৃতি বা শব্দ বা শব্দ প্রকৃতির সঙ্গে আমরা বিভিন্ন শব্দ যোগ করে, বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ করে আমরা বিভিন্ন নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। আমাদের এই প্রত্যয়ের বা এই যে নতুন শব্দ তৈরি করব, তার একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। এই যে শব্দের মূল রূপ যে অংশটা রয়েছে, এই যে চল এখানে যে রয়েছে, এই চল, এই যে মূল রূপ বা যেটাকে ধাতু আমরা বলছি, এটাকে কিন্তু ভাঙা যায় না। এই শব্দটাকে আমরা ভাঙতে পারবো না। দেখো, এই শব্দটা একই রকম অপরিবর্তনীয় আছে। এর সঙ্গে আমরা কালভেদে বা ক্রিয়ার কাল অনুসারে বা ক্রিয়া অনুসারে আমরা যদি কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ করি, তাহলে কিন্তু তার মিনিং পাল্টে যাচ্ছে, কিন্তু মূল শব্দটা অপরিবর্তিত রয়েছে। চলের সঙ্গে চলা মিল নেই বা চলের সঙ্গে চলন্তরও মিল নেই, কিন্তু তিনটে শব্দেরই মূল অংশ ধাতু, সেটা অপরিবর্তনশীল। তাহলে এই ধাতুটা হচ্ছে অপরিবর্তনশীল, অর্থাৎ এটাকে ভাঙার যাবে না, এটার অর্থ আর হয় না। ঠিক আছে, মূলরূপকে ভাঙা গেলেও ভগ্ন অংশের আর অর্থ হয় না। তাহলে আমরা কি জানলাম? তাহলে আমরা বলতে পারি ধাতু কিংবা শব্দের সাথে বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ করে নতুন শব্দ গঠিত হয়। ব্যাকরণে এই ধরনের বর্ণ বা বর্ণগুচ্ছকে বলে প্রত্যয়। কি বলে? প্রত্যয়। এই ধরনের বর্ণ বা বর্ণগুচ্ছকে, যেমন অ, আ, ই, উন, অন্ত, ইক ইত্যাদি অনেকগুলো রয়েছে, আমরা সেগুলো আলোচনা করার সময় জানতে পারবো। তাহলে সার্বিকভাবে আমরা জানলাম যে শব্দ তৈরির দুটি কৌশল, এক ধাতুর সাথে প্রত্যয় যোগ করে এবং আরেকটা শব্দের সাথে প্রত্যয় যোগ করে। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, ধাতু প্রকৃতি যোগ ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। এখানে আরেকটা কথা বলে রাখি, ধাতু প্রত্যয়ের আরেক নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। ধাতু প্রত্যয়ের আরেক নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। আর ধাতু প্রকৃতির সঙ্গে, প্রকৃতি মানে হচ্ছে রুট বা যেটা মূল অংশ, এটার সঙ্গে কৃৎ প্রত্যয় যোগ করে যে শব্দটা তৈরি হয় সেটাকে বলে কৃদন্ত পদ। হ্যাঁ, তাহলে কি জিনিস? ধাতুর সঙ্গে ধাতু প্রত্যয়, যার অপর নাম কৃৎ প্রত্যয়, এবং যার সঙ্গে নতুন শব্দ গঠিত হয়ে যে পদ হবে সেটাকে আমরা বলবো কৃদন্ত পদ। ঠিক উল্টোভাবে আমরা শব্দ প্রত্যয় আমরা দেখেছি, শব্দ প্রকৃতি দেখেছি। এই শব্দ প্রকৃতি সঙ্গে শব্দ প্রত্যয় যুক্ত হয়ে, প্রকৃতি মানে যেটা বললাম যে রুট অংশ, এবং প্রত্যয় হচ্ছে এই যে উপরের অংশগুলো বললাম, এই দুটো যখন এক হয়ে যাবে, নতুন শব্দ গঠন হবে, তখন সেটাকে বলবে তদ্ধিতান্ত পদ। হ্যাঁ, সেটাকে বলবে তদ্ধিতান্ত পদ। এটা কিন্তু পরীক্ষায় ছোট প্রশ্ন আসতে পারে, যে ধাতু প্রত্যয়ের অপর নাম কি, বা শব্দ প্রত্যয়ের অপর নাম কি, বা সংজ্ঞা হিসেবে আসতে পারে কৃদন্ত পদ কি বা তদ্ধিতান্ত পদ কি। ঠিক আছে, তো এই গেল মূল বিষয়টা। তাহলে আমরা জানতে পারলাম যে ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয় এবং শব্দের সাথে প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠিত হয়। এবার আমরা কিছু উদাহরণ আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয় আমরা আলোচনা করার সময় আমাদেরকে তিনটে আমাদেরকে পড়তে হবে। সংস্কৃত একটা পড়তে হবে, একটা বাংলা পড়তে হবে এবং একটা বিদেশি পড়তে হবে। সংস্কৃত কেন পড়বো? তার কারণ সংস্কৃত ভাষা থেকে সংস্কৃত থেকে অনেক ধাতু, অনেক শব্দ বা প্রত্যয় বাংলায় এসেছে। যদিও বাংলার নিজস্ব ধাতু শব্দ প্রত্যয় রয়েছে, তাছাড়াও বিদেশি শব্দ প্রত্যয় রয়েছে যেগুলো বাইরে থেকে এসছে। তিনটেই আমাদের পড়তে হবে। সবার প্রথমে আমরা পড়ব ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়, তার সংস্কৃত ভাগটা পড়ব, অর্থাৎ সংস্কৃত থেকে যে সমস্ত প্রত্যয়গুলো এসছে সেগুলো কি কি এসছে। মনে রাখতে হবে যে ধাতু প্রথমে বসে, তারপরে প্রত্যয় বসে। ঠিক আছে, এই দুটো বসে তারপরেই ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয় হয়। তাহলে আমরা 5টা করে পড়ব ধাতু। সংস্কৃত প্রত্যয় থেকে সংস্কৃত থেকে 5টা পড়ব, বাংলা থেকেও 5টা করে পড়ব। সবার প্রথমে তাহলে পড়ব আমরা হচ্ছে অন। অন হচ্ছে একটা প্রত্যয়। এই অনটা কি কাজে লাগে? এই অনটা ক্রিয়াবাচক বিশেষ্য পদ তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ অন প্রত্যয়ে আমরা যে পদ পাবো সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়া বলতে কোনো কাজ আমরা বুঝি,
এবং বিশেষ্য বোঝায়, কোনো নাম বোঝাবে। যেমন গম যুক্ত অন সমান সমান গমন। তাহলে গম ধাতুর সঙ্গে অন প্রত্যয় যোগ করে আমরা পাচ্ছি গমন। গমন মানে আমরা জানি যে চলা। তাহলে আমি যেটা এর আগে বলেছি যে প্রকৃতির কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। এই গমের সঙ্গে যদি আমি অন্য কোনো প্রত্যয় লাগিয়ে দিই তার কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্রকৃতির কোনো অর্থ চেঞ্জ হবে না। যেমন শ্রু, শ্রু মানে আমরা জানি যে শ্রুতি হয়, শোনা হয়। হ্যাঁ, শ্রু যোগ অন অর্থাৎ শ্রু প্রকৃতির সঙ্গে অন প্রত্যয় যোগ করে পেলাম শ্রবণ। অনুরূপভাবে মৃ প্রকৃতির সঙ্গে অন প্রত্যয় যুক্ত করে মরণ। দৃশ যে আমাদের ধাতু রয়েছে তার সঙ্গে অন প্রত্যয় যোগ করে পাচ্ছি দর্শন। দৃশ ধাতু। তাহলে প্রথমে যেটা বসে ধাতু, এবং আমাদের প্রত্যয় করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ধাতু চিহ্ন আমরা একটা দিব। এই যে রুট, রুট চিহ্ন এটা এটা আমরা একটা দেব। এই যে এইভাবে একটা চিহ্ন আমরা দিই, এটা আমাদেরকে দিতে হবে। এটা মানে হচ্ছে রুট বোঝায়, ধাতু বোঝায়। তার সঙ্গে পরে প্রত্যয় যোগ করব। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমরা হসন্ত চিহ্ন দিব যেখানে ব্যঞ্জনধ্বনি থেমে যাচ্ছে, যেখানে স্বরধ্বনি আর কন্টিনিউ করছে না, ব্যঞ্জনধ্বনি যেখানে আমাদের শ্বাসাঘাত তৈরি করছে, আঘাত হানছে, থেমে যাচ্ছে যেখানে, সেখানে কিন্তু আমরা হসন্ত দিব। ভালো করে দেখবে প্রত্যেকটা যেখানে আমাদের ব্যঞ্জনধ্বনি শেষে রয়েছে প্রত্যেকটার নিচে হসন্ত দিতে হবে। তাই ভাই বোনেরা ভালো করে মাথায় মনে রাখবে, যখন আমরা প্রত্যয় করব দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা আমাকে রুট চিহ্নটা দিতে হবে, এই যে শেকড় বা ধাতুর যে চিহ্নটা, এবং হসন্ত চিহ্নটা দিতে হবে। এই দুটো কিন্তু আমাকে দিতেই হবে। এই দুটো যদি পরীক্ষায় না দেই তাহলে কিন্তু আমার নাম্বার কাটা যেতে পারে, আমার নাম্বার অর্ধেক হয়ে যেতে পারে এই দুটো না থাকলে। আমি গম ধাতুর সঙ্গে অন প্রত্যয় দিয়ে গমন করেছি, কিন্তু গমের সঙ্গে আমি এই হসন্ত দেইনি, তাহলে কিন্তু নাম্বার দাদাভাই দিদিভাইরা বা টিচাররা কিন্তু কেটে নিতে পারে বা অর্ধেকও হয়ে যেতে পারে। তাই এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা পেলাম অন, ক্রিয়াবাচক বিশেষ্য পদ তৈরি করে। দ্বিতীয়তে চলে আসি, দ্বিতীয় হচ্ছে অনিয়। ঠিক আছে, অনিয় দিয়ে কি হয়? অনিয় প্রত্যয় ব্যবহার করে আমরা কোনো উচিত বা যোগ্য অর্থে এই পদ ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? উচিত বা যোগ্য অর্থে। তাহলে আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে কোন প্রত্যয়ের সঙ্গে কোন পদ তৈরি হচ্ছে। অনিয় দিয়ে কী হতে পারে? আগেরই আমরা দৃশ বলে একটা ধাতু নিয়েছি, সেই দৃশ ধাতু আবার নিই, দৃশের সঙ্গে অনিয় যুক্ত করলাম, কি পাচ্ছি নতুন পদ? দর্শনীয়। আমরা বিভিন্নভাবে জায়গায় দর্শনীয় স্থানে যাই, অর্থাৎ যেটা দেখা যায়, দর্শনীয়, উচিত বা দর্শন করা যায়, যোগ্য, দর্শন করার মতো। তাহলে দেখো দৃশ ধাতুটাই অন প্রত্যয় দিয়ে আমরা পাচ্ছি দর্শন, আবার দৃশ প্রত্যয়ের সঙ্গে অনিয় দৃশ দৃশ প্রকৃতির সঙ্গে অনিয় প্রত্যয় যোগ করে আমরা পাচ্ছি দর্শনীয়। অনুরূপভাবে ক্রি প্রত্যয়ের সঙ্গে অনিয় যুক্ত করে করণীয়, পুজ প্রকৃতির সঙ্গে অনিয় যোগ করে পূজনীয়, লক্ষ সঙ্গে অনিয় লক্ষণীয়। এই শব্দগুলো খুব চেনা আমাদের, তাই না? এই শব্দগুলো অর্থও চেনা, আশা করি বুঝতে অসুবিধে নেই। তাহলে উচিত বা যোগ্য অর্থে অনিয় বোঝায়। চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। তৃতীয়ত রয়েছে অক। অক বলতে আমরা বুঝি যে কোনো ক্রিয়া বা কাজ যিনি করেন সেটা বোঝাতে অক বোঝায়। কি বোঝাতে? কোনো ক্রিয়া বা কাজ যিনি করেন, যিনি কোনো কাজ বা ক্রিয়া করছেন। কি আছে উদাহরণ? নি যোগ অর্ক, নি যোগ অক, নি ধাতুর সঙ্গে অক যুক্ত করে পাচ্ছি নায়ক। নায়ক শব্দটা আমরা খুব পরিচিত শব্দ, সিনেমার পর্দায় আমরা দেখতে পাই। তাহলে নায়ক হচ্ছে নি ধাতুর সঙ্গে অক প্রত্যয় যুক্ত করে। অনুরূপভাবে গই ধাতুর সঙ্গে অক প্রত্যয় করে পাচ্ছি গায়ক, অর্থাৎ যিনি গান করেন। দৃশ ধাতু আবার সেই অনুরূপভাবে দৃশ ধাতুর সঙ্গে অক প্রত্যয় করে পাচ্ছি দর্শক, তাই না? যে কোনো কিছু দেখছে। পঠ যুক্ত অক, পঠ ধাতুর সঙ্গে অক প্রত্যয় যুক্ত করে পাচ্ছি পাঠক, অর্থাৎ যিনি পাঠ করেন। তাহলে অক প্রত্যয় আমাদের কোন কাজে ব্যবহার হয়? অক প্রত্যয় ও মধ্য দিয়ে আমরা কোনো ক্রিয়া বা কাজ যিনি করেন তাকে বোঝাই। খুব সোজা। চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে রয়েছে তা। তা প্রত্যয়। তা প্রত্যয় কী কাজে লাগে? তা প্রত্যয় দিয়ে যিনি কাজ করেন বোঝাতে আমাদের তা প্রত্যয় বোঝায়। আগেরটার সঙ্গে অনেকটা মিল রয়েছে, কিন্তু এটা আলাদা। উদাহরণ আমরা পাই, ক্রি ধাতুর সঙ্গে তা প্রত্যয় যুক্ত করে কর্তা, বচ ধাতুর সঙ্গে তা প্রত্যয় যুক্ত করে বক্তা, দা ধাতুর সঙ্গে তা যুক্ত করে দাতা, এবং নি ধাতুর সঙ্গে তা প্রত্যয় যুক্ত করে নেতা। তাহলে যিনি কাজ করেন বোঝাতে এইগুলো বোঝায়। তা দিয়ে আমরা বোঝাই যিনি কাজ করেন, এবং ধাতুগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যত বেশি এই ধাতুগুলো পড়ব
তত কিন্তু নতুন নতুন শব্দ তৈরি করতে পারবো। আমরা অনুরূপভাবে 9-10-এ যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের এই প্রত্যয় আরও খুব বিস্তারিতভাবে পড়তে হবে। অষ্টম শ্রেণীতে রয়েছে, নবম শ্রেণীতে রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে এগুলো যদি আমরা ভালো করে পড়তে পারি, শিখতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু একজন মানে ভাষার উপরে আমাদের একটা দখল হবে। হ্যাঁ, চলে আসি 5 নম্বর। 5 নম্বরে রয়েছে আন প্রত্যয়। আন, এটা দিয়ে কী বোঝায়? এটা দিয়ে কী বোঝাচ্ছে? কোনো কাজ চলছে এমন কিছু, রানিং, কন্টিনিউয়াস বোঝাচ্ছে। ভাস ধাতুর সঙ্গে মান প্রত্যয় যুক্ত করে ভাসমান, চল ধাতুর সঙ্গে মান যুক্ত করে চলমান। অনুরূপভাবে বৃদ্ধ ধাতুর সঙ্গে মান যুক্ত করে বর্ধমান, আবার বৃথ খণ্ডত্ব হবে, বৃথ সঙ্গে মান যুক্ত করে বর্তমান। অর্থাৎ কোনো কাজ চলছে, বর্তমান, চলমান, বর্তমান, ভাসমান, একটা কন্টিনিউয়াস অবস্থা বোঝায়, হ্যাঁ, ক্রিয়া বোঝায় এই আন প্রত্যয় ব্যবহার করে। তাহলে আমরা ধাতু প্রত্যয় পড়লাম। ধাতু প্রত্যয়ে সংস্কৃত থেকে যে সমস্ত ধাতুগুলো এসছে তার সঙ্গে প্রত্যয় যুক্ত করে নতুন পদ তৈরি হচ্ছে, সেই 5টা আমরা পড়েছি। আমরা খুব অল্প করেই পড়বো, কারণ আমাদের লকডাউন ক্লাসরুম চলছে। আমরা বিস্তারিতভাবে হয়তো যেরকমভাবে আমরা পূর্বের ন্যায় ক্লাস আমরা নিতে পারছি না, তাই ছোট ছোট করে আমরা শিখব, কিন্তু খুব ভালো মতো শিখব। হ্যাঁ, উদাহরণ দিয়ে, অনেক উদাহরণ দিয়ে শিখব যাতে আমাদের মনে থাকে বেশ। তাহলে আমরা 5টা পেলাম: অন, অনিয়, অক, তা এবং আন। ব্র্যাকেটের মধ্যে আমাদের এই যে যে প্রত্যয়গুলো রয়েছে সেগুলো নতুন যে পদ তৈরি করছে তারা কি অর্থে বোঝাচ্ছে আমরা সেটা দিয়ে দিয়েছি। ভাই বোনদের আমি বলে দেব, তোমাদের এই যে যে স্লাইড অংশটুকু রয়েছে এগুলো আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই পড়বে। তো কোনো ভয়ের ব্যাপার নেই, অসুবিধে নেই, এখান থেকেই সব আসবে, যা আসবে। আমরা যে 5টা করে পড়বো, 10টা করে পড়বো ধাতু প্রত্যয়, 10টা করে পড়বো আমাদের শব্দ প্রত্যয়, সেখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে, বাইরে থেকে বড় বেশি আসবে না। এইটুকু যদি আমরা ভালো করে অভ্যাস করি তাহলে আমাদের সেটাতেই হয়ে যাবে। এবারে আসি বাংলা ধাতু প্রত্যয়, যেগুলো বাংলা থেকে, বাংলা নিজস্ব যেগুলো রয়েছে। অন প্রত্যয় রয়েছে। প্রথমেই আমরা 1 নম্বরে পাচ্ছি অন প্রত্যয়। অন প্রত্যয়ে বাংলার কি রয়েছে, যেটাতে কি বোঝায়? এটাতে বোঝায় কোনো ক্রিয়াবাচক বা বস্তুবাচক বিশেষ্য বা কোনো নাম। বিশেষ্য মানে আমরা জানি যে নাম, পদ, অর্থাৎ ক্রিয়াবাচক এবং বস্তুবাচক। ঠিক আছে? ক্রিয়াবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে। দুটো ক্রিয়াবাচকের উদাহরণ আমরা পাচ্ছি। নাচ ধাতুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত করে নাচন। হ্যাঁ, দেখ ধাতুর সঙ্গে, দেখ প্রকৃতির সঙ্গে অন যুক্ত করে দেখুন। হ্যাঁ, আমরা জানি যে ক্রিয়াবাচক এটা দেখনদারি, আমরা বলি অনেক সময় ওর খুব দেখনদারি আছে। হ্যাঁ, বাপরে মেয়েটার আবার নাচন আছে ভালো, আমরা অনেক সময় বলি। তাহলে এইটা কি বোঝাচ্ছে? ক্রিয়াবাচক কোনো অংশ বোঝাচ্ছে। এইটুকু অংশটা সেটা হচ্ছে ক্রিয়াবাচক, এবং বাকি অংশটুকু রয়েছে এই দুটোতে সেটা হচ্ছে বস্তুবাচক। কি আছে বস্তুবাচক? মাছ, মাঝের সঙ্গে অন যুক্ত করে মাজন, দাঁত মাজন, তাই না? বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ যেটা দিয়ে দাঁত মাজি। আমরা তো এখন অনেকটা আমাদের অর্থনৈতিক স্বাচ্ছল্যতার জন্য আমরা পূর্বে আগে যখন গ্রামগঞ্জে আমরা দেখতাম যে দাঁত মাজন বোঝাতো, এই যে অনেকে গাছের ডাল দিয়ে মাজতো, এখন সেই জায়গাটা পেস্ট নিয়ে চলে এসেছে, টুথব্রাশ চলে এসেছে, তাই আমরা মাজন কথাটা বলি না, আমরা ব্রাশ বলি। কিন্তু এখনও গ্রামেগঞ্জে বা আগেকার দিনের লোকেরা কিন্তু মাজন কথাটা ব্যবহার করে। ঠিক সেই রকমভাবে ঝাড় যুক্ত অন, ঝাড় প্রকৃতির সঙ্গে অন প্রত্যয় যুক্ত করে ঝাড়ন। হুম, ঝাড়ন শব্দটার মানেও আমরা জানি ভালো করে, প্রচলিত একটা শব্দ। তাহলে অন প্রত্যয় যুক্ত করে আমরা ক্রিয়াবাচক, বস্তুবাচক বিশেষ্য পাচ্ছি। চলে আসি 2য় নম্বর। 2য় নম্বরে রয়েছে অপ্রত্যয়। অপ্রত্যয় কোন কাজে লাগে? অপ্রত্যয় লাগে ক্রিয়াবাচক বিশেষ্যতে, ক্রিয়াবাচক বিশেষ্য পদে। কেমন? যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, পর ধাতুর সঙ্গে, পর প্রকৃতির সঙ্গে অ যুক্ত হয়েছে পর। হ্যাঁ, বাবা আমাদের খুব পরিচিত একটা শব্দ, বাবা মারা যেটা প্রায় ভাই বোনদের উপরে বলে, এই এক্ষণ পর, এই দুপুরবেলা পর, সকালবেলা পর, সারাক্ষণ পর পর পর। এই শব্দটার সঙ্গে একটা ভারতীয় বাচ্চা ছোট থেকে খুব চেনা শব্দ, তাদের একটা ভয়েরও একটা শব্দ বলা যায়, পড়াশোনার সঙ্গে পর শব্দটা। যাই হোক, এই লকডাউন হয়ে যাওয়ার পর আমাদের একটু শিথিলতা এসেছে, কিন্তু আমাদের
পড়াশোনা চলছে ডিজিটালভাবে, এর সঙ্গে কিন্তু পর শব্দটারও মনে হয় একটু ব্যবহারিক ব্যবহার খুব কম হয়েছে মনে হচ্ছে। যাই হোক, সেটাও আমি বললাম এমনি। তো তাহলে পর শব্দটা এসছে কোথা থেকে? পর ধাতুর সঙ্গে অপ্রত্যয় যুক্ত করে। অনুরূপভাবে কাঁধ ধাতুর সঙ্গে অযুক্ত করে পেয়েছি কাঁধ। হ্যাঁ, কাঁধ। এই কাঁধের সঙ্গে যদি আমি অন্য কোনো প্রত্যয় যুক্ত করে দিই তাহলে কিন্তু তার অর্থও চেঞ্জ হয়ে যাবে। সেটা আমরা পরবর্তীতে আসছি। তাহলে অ হচ্ছে ক্রিয়াবাচক, বিশেষ্য অর্থে ব্যবহার হয়। দুটো হয়ে গেল। ৩ নম্বরে চলে আসি। ৩ নম্বরে রয়েছে উক। খুব পরিচিত একটা প্রত্যয় উক। উক বোঝায় আমরা স্বভাব অর্থে, হ্যাঁ? কারো স্বভাব অর্থে এই প্রত্যয়টা ব্যবহার করি আমরা। খুব ব্যবহার করি। যেমন মিশ। মিশ ধাতুর সঙ্গে উক, মিশুক। অর্থাৎ যে ভালো মিশতে পারে। ওই আমরা অনেক সময় বলি ছেলেটা খুব মিশুক, ওই লোকটা খুব মিশুক, অর্থাৎ ভালো মিশতে পারে। আবার তার সঙ্গে আমরা যদি নিন্দ ধাতু ব্যবহার করি উকের সঙ্গে তাহলে হয়ে যায় নিন্দুক। হ্যাঁ, আমরা বলি যে উনি খুব নিন্দুক, অর্থাৎ নিন্দা করেন, কারো নিন্দা করার স্বভাব অর্থে আমরা কিন্তু নিন্দুক কথাটার ব্যবহার আমরা খুব পাই। তাহলে উক প্রত্যয় ব্যবহার হচ্ছে কিসের জন্য? স্বভাবগত দিক থেকে। চলে আসি ৪ নম্বর। ৪ নম্বর রয়েছে ইয়ে। খুব পরিচিত এটাও, ইয়ে। হ্যাঁ, ইয়েতে কি বোঝায়? হ্যাঁ, দক্ষ বোঝায়। কারো দক্ষতা বোঝাতে ইয়ে শব্দটার ব্যবহার হয়। অর্থাৎ আমরা আগেরই একটা প্রত্যয় প্রকৃতি নিচ্ছি, ধাতু নিচ্ছি নাচ। নাচ ধাতুর সঙ্গে গিয়ে যুক্ত করলে হয়ে যায় নাচিয়ে, অর্থাৎ যে ভালো নাচতে পারে। ঠিক অনুরূপভাবে গই ধাতুর সঙ্গে ইয়ে যুক্ত করে গাইয়ে, অর্থাৎ ভালো যে গান করে, অনেক সময় বলে যে ওই অমুক খুব ভালো গাইয়ে, হ্যাঁ, অমুক ভালো খুব নাচিয়ে। তাহলে খুব পরিচিত আমরা শব্দ, যেটা আমাদের বহুল ব্যবহার রয়েছে দৈনন্দিন জীবনে। তাহলে এই যে আমরা শব্দগুলো, আমাদের দৈনন্দিন জীবনের শব্দ আমরা কখনো এর আগে জানার চেষ্টা করিনি যে এটা কীভাবে আসে। তাহলে আজকে কিন্তু আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারছি যে এই শব্দটার এই প্রত্যয় এবং এটা হচ্ছে প্রকৃতি। এরপরে যখন আমরা অনুরূপ কোনো শব্দ আমাদের আশপাশে চারপাশে শুনবো, আমরা কিন্তু সেগুলো লিপিবদ্ধ করব এবং চেষ্টা করব সেগুলোকে ভেঙে কী প্রত্যয় হয়েছে সেটা দেখার। তাহলে কিন্তু এইভাবে আমরা আমাদের শব্দ ভাণ্ডার বাড়বে, আমাদের অনেক শব্দ আমরা জানতে পারবো। চলে আসি ৫ নম্বরে। ৫ নম্বরে রয়েছে অন্ত। হ্যাঁ, অন্ত বোঝাতে, বর্তমান কাল বোঝাতে এই অন্ত প্রত্যয় ব্যবহার হয়। বর্তমান কাল বোঝাতে, প্রেজেন্ট। কি রয়েছে? চল ধাতুর সঙ্গে অন্ত, চলন্ত। বার ধাতুর সঙ্গে অন্ত, বারন্ত। হ্যাঁ, তাহলে এখানে আমরা প্রকৃতিও চেঞ্জ করে অন্ত প্রত্যয় যুক্ত করে নতুন করতেও পারি। ঠিক আছে? তাহলে আমরা অন্তঃপ্রত্যয় ব্যবহার করছি বর্তমান কাল বোঝাতে। তাহলে আমাদের ৫টা হয়ে গেল বাংলা প্রত্যয়, বাংলা ধাতু প্রত্যয় ৫টা জানলাম। আমরা জানলাম ৫টা সংস্কৃত প্রত্যয়। টোটাল আমরা ১০টা পড়লাম। তোমাদের এই ১০টা এখান থেকে প্রত্যয়গুলো ভালো করে পড়বে, প্রকৃতিগুলো পড়বে। আমরা তোমাদের এর পরের দিন এখান থেকে একটা ক্লাস টেস্ট দিব করতে। ঠিক আছে? দেখব তোমরা কীরকম অভ্যাস করেছো সেটা আমরা অনুভব করব। তো আজকের মতো এইটুকুই থাকছে আজকের আলোচনায়। আমরা এর পরের দিন পরবর্তী ক্লাসে আবার ফিরে আসব শব্দ প্রত্যয় নিয়ে। সেটা সংস্কৃত এবং বাংলা দুটোই আমরা পড়ব। তার সঙ্গে পড়ব বিদেশি প্রত্যয়। এই ৩টে আমরা পরবর্তী দিনে পড়ব। আজকের দিনে এটুকুই থাকছে। তার আগে, শেষ করার আগে আমি তোমাদের বিগত একটি ক্লাস নিয়েছিলাম, নোট বই আলোচনা করেছিলাম। তোমাদের সপ্তম শ্রেণীর সুকুমার রায়ের নোট বই আলোচনার সময় একটা মজার কাজ দিয়েছিলাম, তোমাদের টাস্ক দিয়েছিলাম যে আমি একটা কিছু ভুল তথ্য ইনফরমেশন বলবো, সেটা তোমাদেরকে সঠিক জানাতে হবে। অনেক ভাই বোন আমাকে সঠিক উত্তর দিয়েছে। তো ৭ জনের নাম আমি নির্বাচিত করেছি, তার মধ্য থেকে এই ৭ জন সঠিক উত্তর দিয়েছে। তো তারা হচ্ছে দেববর্ণ নন্দী, সমিত মণ্ডল, তাবান্না হক, মৃগাঙ্ক দে, সূর্য পাল, পল্লব চৌধুরী। এরা সমস্ত ভাই। একটি ভাই উত্তর দিয়েছে, যদিও তার বাবার মায়ের অ্যাকাউন্ট থেকে দিয়েছে, তার নামটা আমি জানতে পারিনি, অনেক চেষ্টা করলাম। তুলি সাহা সেই বৌদির নাম। জানি না কে হবেন অভিভাবিকা। তো তোমাদের সবাইকে রইল অসংখ্য শুভেচ্ছা। তোমরা খুব সুন্দরভাবে সেই উত্তরটা দিয়েছো। তো এর পরেও আমরা এরকম বিভিন্ন ক্লাস করতে থাকবো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো করে ভিডিওটা দেখবে। কোথাও যদি বুঝতে না পারো আমাকে জানাবে, আর অবশ্যই এটা অভ্যাস করবে। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য একটা ক্লাসে। ততদিন খুব ভালো মতো থাকো সবাই।
সাবধানে থাকো, সুস্থ থাকো। সবাইকে নমস্কার।